আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হিসাব কি, আসলে কোন ঘটনাগুলোকে কোন হিসাবে লিপিবদ্ধ করব। তো আমরা তো এতক্ষণ বড় শিখলাম যে হিসাব পাঁচ প্রকার: সম্পদ, দায়, মূলধন, মালিকানা, আয়, ব্যয়, এগুলা। তো এখন আয়, ব্যয়, এর মধ্যেও আরো ভাগ রয়েছে, যেমন ক্রয় হিসাব একটা ব্যয়, বেতন হিসাব একটা ব্যয়, মজুরি হিসাব একটা ব্যয়, ঠিক আছে। আবার বিক্রয় একটা আয়, তারপরে হলো শিক্ষানবিশ সেলামি একটা আয়, বিনিয়োগের সুদ একটা আয়, ঠিক আছে। এইরকম আবার মূলধনে কি মালিক যা দিবে সেটাই হবে দায়। দায়ের মধ্যে পাওনাদার, ঋণ, এগুলো দায় হতে পারে। সম্পদের মধ্যে নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, অনেক কিছু হতে পারে সম্পদ। তো এই হিসাবগুলো আসলে কোনটা কোন হিসাব, আসলে কোন ঘটনা ঘটলে কোন হিসাবে লিখবো, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা আজকে শিখবো। এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, আমি বলে দিচ্ছি, বাট সহজভাবে শিখবো আমরা। হ্যাঁ, কঠিন বিষয় কিন্তু আমরা সহজভাবে শিখবো। তো প্রথমে খুব ভাইটাল একটা জিনিস শিখবো, সেটি হলো মূলধন হিসাব। মূলধন হিসাব কি? সচরাচর দৃষ্টিতে মালিক ব্যবসায় যাহা দিবে তাহাই হলো মূলধন হিসাব। তো মালিক ব্যবসায় কি কি দিতে পারে? নগদ অর্থ দিতে পারে, পণ্যও দিতে পারে, অথবা কোনো সম্পদ দিতে পারে, অথবা কোনো সুবিধা দিতে পারে। নগদ অর্থ কি? যখন নগদ অর্থ দিবে তখন সেটা মূলধন হবে। যদি পণ্য দেয়, তার উৎপাদিত কিছু পণ্য বা তার প্রোডাকশনে কিছু পণ্য রয়েছে, নিজস্ব কিছু পণ্য রয়েছে, যেটা তোমার ব্যবসায় বিক্রয় করার জন্য দিয়ে দিল, দিতে পারে, ওকে। অথবা কোনো সম্পদ, যেমন তার ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বা মোটর সাইকেল হতে পারে, গাড়ি হতে পারে, বা তার ব্যবহৃত ফার্নিচার বা তার নিজস্ব ফার্নিচার, এগুলো দিয়ে দিতে পারে মূলধন হিসেবে, ঠিক আছে। অথবা তার ব্যাংকে জমানো টাকাও দিয়ে দিতে পারে মূলধন হিসেবে, ঠিক আছে। অথবা তার যে নাম ভ্যালু রয়েছে, যেমন আগের ক্লাসে সুনাম বলেছিলাম, সুনাম, তার যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এই ব্র্যান্ড ভ্যালুটাও দিয়ে দিতে পারে। যাহাই দিবে মালিক ব্যবসায় তার নিজস্ব যে সুবিধাটা ব্যবসাকে প্রদান করবে সেটি মূলধন হিসেবে লিপিবদ্ধ করতে হবে। কি হিসেবে? মূলধন হিসেবে। ঠিক বিপরীতভাবে প্রতিষ্ঠান থেকে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো সুবিধা গ্রহণ করে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো সুবিধা যদি গ্রহণ করে, তাহলে সেটি উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করতে হয়। এই উত্তোলনে কি কি হতে পারে? নগদ উত্তোলন, পণ্য উত্তোলন করতে পারে, অথবা কোনো সম্পদ নিয়ে যেতে পারে, অথবা কোনো সুবিধা গ্রহণ করতে পারে। হুম, এগুলো উত্তোলন হিসেবে লিপিবদ্ধ হবে। এবার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বেশি ব্যবহৃত একটি হিসাব, সেটি হলো নগদান হিসাব। এটা অনেক বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এটা অনেক বেশি ব্যবহার হয়। তাইলে লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান ঘটলেই আমরা কি করব? নগদান হিসেবে লিপিবদ্ধ করব। অর্থাৎ খেয়াল করবা, এখানে নগদ টাকা বাড়লো না কমলো? নগদ টাকা বাড়লেও নগদান হিসাব, কমলেও নগদান হিসাব। এখন নগদান হিসাব হবে কোনটা বাড়লে ডেবিট হবে, কোনটা বাড়লে ক্রেডিট, কমলে ক্রেডিট হবে, এটা আমরা পরে শিখবো। বাট নগদ টাকার প্রাপ্তি বা প্রদান, নগদ টাকার প্রাপ্তি বা প্রদান, এরকম কোনো ঘটনা যদি কোনো লেনদেনের মাধ্যমে ঘটে, তাহলে সেটাকে নগদান হিসাব লিখবো, ঠিক আছে। ব্যাংক হিসাব আসো। ব্যাংক হিসাব হলো, এটা একটা সম্পদ। ব্যাংক হিসাব কি? একটা সম্পদ। তো এই সম্পদটাও কিন্তু যদি ব্যাংকে জমাকৃত অর্থ যদি বৃদ্ধি পায় বা জমাকৃত অর্থ যদি হ্রাস পায়, তখন আমরা ব্যাংক হিসাব লিখি, ঠিক আছে। অর্থাৎ ব্যাংকে যে আমরা টাকা রাখি, সে টাকা হ্রাস বা বৃদ্ধি যখনই হবে, তখন সেটা আমরা ব্যাংক হিসাবে লিখব। ব্যাংক হিসাব কি? একটি সম্পদ। এরপরে আসো ক্রয়। ক্রয় হিসাব। ক্রয় হিসাব হলো একটি ব্যয়। ক্রয় হিসাব একটি ব্যয়। ক্রয় হিসাব আমরা নগদেও করতে পারি, চেকের বিনিময়েও করতে পারি, বাকিতে কিনতে পারি, অথবা বিনিময়েও কিনতে পারি। বিলের বিনিময় কি? আমরা একটা লিখিত চুক্তি দিয়ে দিই যে আমি আগামী 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করব।
ঠিক আছে? বা আগামী 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করব। যদি 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারি, তাহলে আমাকে এত টাকা ডিসকাউন্ট দিতে হবে, বা আর যদি 15 দিনে বেশি লাগে বা 30 দিন পর্যন্ত সময় দেন, তাহলে আমি এত টাকা বেশি দেব। এটা কি বিভিন্ন চুক্তি থাকে। তো একটা লিখিত দলিল, যে দলিলের মাধ্যমে টাকা পরিশোধ করব এরকম প্রতিশ্রুতি দিয়ে রাখে, সেটি হলো বিল। ঠিক আছে? তাহলে আমরা পণ্য নগদেও ক্রয় করতে পারি, চেকেও ক্রয় করতে পারি, বা ধারে ক্রয় করতে পারি, বা বিলের মাধ্যমে ক্রয় করতে পারি। আর এই পণ্যটা কিন্তু আবার আরেকটি শর্ত রয়েছে। এই শর্তটা হলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতে হবে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতে হবে। তুমি যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় না করো, যেমন আসবাবপত্র ব্যবস্থা ক্রয় করলা ব্যবসায় ব্যবহার করার জন্য, এটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করো না, তখন এটা পণ্য হবে না, এটা ক্রয় হিসেবে লেখা যাবে না, তখন এটা সম্পদ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ক্রয় হিসাব তখনই হবে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করার জন্য। ঠিক আছে? এই ক্রয়টা কয়েকভাবে হতে পারে, নগদে, চেকে, ধারে, অথবা কার্ডের মাধ্যমে করতে পারো। কার্ড আর চেক একই জিনিস। অথবা বিলে কি করতে পারো, বিলের মাধ্যমে। ঠিক আছে? বিলের মাধ্যমে যখন করবা তখন প্রদেয় বিল হিসাব লিখবে। এছাড়াও ক্রয় হিসাব লিখতে হয় আরো কিছু ঘটনা আছে, যেটি হলো পণ্য যদি নষ্ট হয়ে যায়, সেটার জন্য ক্রয় হিসাব লিখতে হয়। পণ্য যদি চুরি হয়ে যায়, তাহলে সেটার জন্য আহ, ক্রয় হিসাব লিখতে হয়। পণ্য যদি মালিকের বা অন্য কোনো কাজে ব্যক্তিগত ব্যবহার করা হয়, বা ব্যবহার করা হয়েছে, বিক্রয় করা হয়নি, বাট অন্য কোনো ইয়েতে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রেও ক্রয় হিসাব লিখতে হয়। পণ্য যদি ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়, বা যেভাবে বিতরণ করা হোক না কেন, সেটাও ক্রয় হিসাব লিখতে হবে। তাইলে কি ক্রয় হিসাব কি? নগদে, বাকিতে, বা চেকে, অথবা বিলের মাধ্যমে ক্রয় করলেও ক্রয় হিসাব লিখতে হবে। অথবা যদি পণ্য চুরি হয়ে যায়, পণ্য নষ্ট হয়ে যায়, পণ্য যদি ব্যবহার করা হয়, পণ্য যদি বিতরণ করা হয়, সেক্ষেত্রে ক্রয় হিসাবে লিখতে হবে। মনে থাকবে? এরপরে আসো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব একটি আয়। কি? বিক্রয় করলে আয় হয়। যেটা টাকা চলে যায় সেটা ব্যয়, যেটা টাকা আসে সেটা আয়। ঠিক আছে? তাহলে আহ, বিক্রয় হিসাব, এই বিক্রয় হিসাবে ঠিক নগদে, চেকে, অথবা ধারে, অথবা বিলের মাধ্যমে বিক্রয় করা হলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়। ওই যে ক্রয়কৃত পণ্য যদি বিক্রয় করো, সেটা বিক্রয় হিসাবে লিখতে হবে। হ্যাঁ। এরপরে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র একটা সম্পদ। কি? আসবাবপত্র একটা সম্পদ। সম্পদ, এই আসবাবপত্র হিসাব কি? কোন কোন জিনিস কিনলে আসবাবপত্র হিসাব লিখবো, খেয়াল করে দেখো। যদি চেয়ার ক্রয় করি, টেবিল ক্রয় করি, আলমারি ক্রয় করি, শোকেস ক্রয় করি, ফাইল ক্যাবিনেট ক্রয় করি, তাহলে এগুলোকে আহ, আমরা আসবাবপত্র হিসেবে লিখব। যদি ক্রয় না, বিক্রয় হলেও আসবাবপত্র হিসেবে লিখব। অর্থাৎ এই যে চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, এগুলো যদি ক্রয় বা বিক্রয় করি, সেক্ষেত্রে আসবাবপত্র হিসাব লিখব। ক্রয় বা বিক্রয় লেখা থাকলেও আমরা ক্রয় বা বিক্রয় হিসাব লিখব না, তখন কি লিখবো? আসবাবপত্র হিসেবে লিখবো। তো আসবাবপত্রে কি কি আইটেম পাবো? চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, মোটামুটি 5টি ক্যাটাগরি। আরো কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এইরকম সেম ক্যাটাগরি, অর্থাৎ যেগুলো ফার্নিচার হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোকে বাংলায় আসবাবপত্র বলে। হ্যাঁ। এরপরে কলকবজা বা ও যন্ত্রপাতি হিসাব। কলকবজা ও যন্ত্রপাতি হিসাব, এগুলোকে সম্পদ বলা হয়। এই সম্পদও উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিন ক্রয়, এই মেশিনটা সংস্থাপন করার জন্য যে খরচ হয়, এইটাকে আমদানি করার জন্য যে শুল্ক দেওয়া হয়, অথবা ক্রয় করে সেটা যে মেশিনে বা পরিবহনে নিয়ে আসা হয়, পরিবহন ভাড়া, অর্থাৎ মেশিন ক্রয়, এর সংস্থাপন ব্যয়, পরিবহন ভাড়া, আমদানি শুল্ক, এই সব কিছুই এই কলকবজা হিসেবে লিপিবদ্ধ করতে হয়। মনে থাকবে, কলকবজা হিসেবে কি কি লিপিবদ্ধ করতে হয়? মেশিন যদি ক্রয় করো, এটা সংস্থাপন ব্যয় আহ, থাকতে পারে। সংস্থাপন ব্যয় যেটাকে ইংলিশে ইনস্টলেশন বলা হয়, ইনস্টল করা। ঠিক আছে? সেট আপ করা যেটা। ঠিক আছে? সম্প্রসারণ করতে পারো, বা আমদানি শুল্ক, পরিবহন খরচ, সবই কলকবজা হিসেবে লিখতে হবে। এইটা যেরকম ক্রয় করলে ক্রয় হিসাব, কলকবজা হিসাব, বা কলকবজা ও যন্ত্রপাতি হিসাব
ডেবিট করতে হবে, বিক্রয় করলে ক্রেডিট করতে হবে। অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তাহলে আবার তো বুঝে রাখো কোনগুলা যন্ত্রপাতি হিসাব। এরপরে ক্রয় ফেরত বা ক্রয় ফেরতের আরেকটি নাম হলো বহি ফেরত। এটা বিপরীত ব্যয়, এটা ব্যয় কমে যায়, এটাও একটা ব্যয় বিপরীত ব্যয়, ব্যয় কমে যায়, ব্যয় হ্রাস পায়। হ্যাঁ, তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে এই হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটি ব্যয় হ্রাস পায়। এরপরে দেখো বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। আন্ত মানে ভিতরে, ফেরত তো ভিতরে চলে আসে কোনটা, যেটা বাইরে আউট করে দিয়েছে। বাইরে আউট করে কিভাবে? বিক্রয় করে। বাহিরের জিনিস যখন ভিতরে আসবে তখন আন্ত ফেরত। তো আন্ত ফেরত আর বহি ফেরত এটার মধ্যে অনেকে গোলায় ফেলে যে করে কি আসলে আন্ত ফেরত বা বহি ফেরতের পার্থক্য বুঝতে পারে না। বহি মানে বাহিরে যাওয়া, তো বাহিরে কোনটা যায়? তুমি যে জিনিস কিনে নিয়ে আসছো সেটা যাবে, তাহলে এটা ফেরত দিয়ে দিচ্ছ, তাহলে এটা ক্রয় ফেরত। আর আন্ত মানে ভিতরে, ঠিক আছে। ভিতরে কোনটা আসবে? যেটা বাহিরের জিনিসটা ভিতরে আসবে। বাহিরে কোনটা দিয়েছো? তুমি যেটা বিক্রি করেছো সেটা, অর্থাৎ এটা বিক্রয় ফেরত। তাহলে আন্ত ফেরত এটাও একটা বিপরীত আয়। বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে এই হিসাবে লিপিবদ্ধ করা হয়। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব আমরা আগে ক্লাসে আলোচনা করতেছিলাম, এটা একটা দায়। এটা কি দায়? তাহলে বাকিতে পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, প্রদেয় হিসাব পরিশোধ, ছাড় পাওয়া ও বিলের স্বীকৃতি প্রদান করা হলে প্রদেয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। কিসে? বিলের স্বীকৃতি প্রদান করলে প্রদেয় হিসাবে লিপিবদ্ধ করা হবে। তাইলে বাকিতে পণ্য ক্রয় অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার কি, আমি আর একটু সহজভাবে বোঝাই। তোমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মালিক ব্যতীত অন্য পক্ষ তোমার কাছ থেকে টাকা পাবে, ঠিক আছে, তোমার কাছ থেকে টাকা পাবে, এটা যদি মনে হয় তাহলে সে হবে পাওনাদার, ঠিক আছে। আর এই পাওনাদারকে এখন প্রদেয় হিসাব বলা হয়, বুঝতে পারছো? এরপরে আসো দেনাদার। দেনাদার একটা সম্পদ হিসাব। কি? দেনাদার একটা সম্পদ হিসাব। দেনাদার একটা সম্পদ হিসাব। দেনাদারটা পাওনাদারের বিপরীত। তুমি মনে করতেছো যে ওর কাছ থেকে আমি টাকা পাবো, কেউ তোমাকে টাকা দিবে, এরকম মনে হলে সে হলো দেনাদার। আর এই দেনাদারকে প্রাপ্য হিসাব বলা হয়, ঠিক আছে। তাইলে দেনাদারকে প্রাপ্য হিসাব বলা হয়। তো দেনাদার কিভাবে তৈরি হয়? বাকিতে পণ্য বিক্রয় করার ফলে বিক্রিত পণ্য ফেরতে বা প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি, ছাড় প্রদান, অর্থ অনাদায়ী হলে বিলের স্বীকৃতি পাওয়া গেলে এই সমস্ত কারণে। এরপরে প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব হলো যে বিলের মাধ্যমে কোনো কিছু সুবিধা নেওয়া হয়, যে বিলের মাধ্যমে কোনো কিছু সুবিধা নেওয়া হয় সেটি হলো প্রদেয় হিসাব, ঠিক আছে। প্রদেয় বিল, যে বিলের মাধ্যমে, অর্থাৎ তুমি কাউকে টাকা পরিশোধ করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছো, ঠিক আছে, সেটি হলো প্রদেয় বিল, ঠিক আছে। এরপরে প্রাপ্য বিল। প্রদেয় বিল কিন্তু একটা দায়। হ্যাঁ, তারপরে প্রাপ্য বিল। প্রাপ্য বিল একটি সম্পদ। প্রাপ্য বিল একটি সম্পদ, ঠিক ওই যে প্রদেয় বিলের উল্টা। কেউ তোমাকে টাকা পরিশোধ করবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে একটা বিল ধরায় দিছে বা একটা দলিল ধরায় দিছে, সেটি হলো প্রাপ্য বিল। তাহলে কারো কাছ থেকে টাকা পাবে মনে হচ্ছে। তাহলে আপাতত দৃষ্টিতে প্রাপ্য বিল আর প্রাপ্য হিসাব প্রায় একই, বাট প্রাপ্য বিল হলো লিখিত চুক্তি আর প্রাপ্য হিসাব হলো মৌখিক চুক্তি, বুঝতে পারছো? সে টাকা দিবে, ঠিক আছে দিব। আর প্রাপ্য বিলটা হলো দিব, এটা লিখে দিয়েছে, বুঝতে পারছো? এরপরে হলো মজুদ পণ্য হিসাব। মজুদ পণ্য হিসাব হলো সম্পদ আপাতত ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাব শেষে যদি অবিকৃত থেকে যায় তাহলে উক্ত হিসাবকাল শেষে এর পরিমাণ নির্ধারণ করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ এবং পরবর্তী বছরের বা হিসাবকালের প্রথম দিনে প্রারম্ভিক মজুদ হিসাবে লিপিবদ্ধ করা হয়। এটি সম্পদ, এই হিসাবটা খুব বেশি আসে না, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে। তারপরে এটা করতে করতে তোমরা অটোমেটিকলি বুঝে যাবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই, হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করবা, এরপরে আরো হিউজ প্র্যাকটিস করতে পারবা। তুমি তো অ্যাকাউন্টিং জগতে মাত্র প্রবেশ করলা, ঠিক আছে, একবারে যে শুরুতেই সবকিছু ঢুকে যাবে, এগুলো যদি তুমি এখনই ঢুকাইতে পারো তাহলে অ্যাকাউন্টিং এ তোমার 80% কমপ্লিট হয়ে গেছে। তো 80% কমপ্লিট কিন্তু একটা ক্লাসে করতে পারবা না। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই, আমি আছি তোমাদের সাথে। ওকে, ঋণ হিসাব দেখো। ঋণ হিসাব তখনই লেখি প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ এবং পরবর্তীতে তা পরিশোধ করা হলে ঋণ হিসাবে লেখি, ঠিক আছে। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে, যেমন রাকেশের ঋণ হিসাব বা ব্যাংক ঋণ হিসাব, এরকম হতে পারে। যদি রাকেশের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে রাকেশের ঋণ হিসাব লিখবো, ব্যাংক থেকে যদি ঋণ নেই তাহলে ব্যাংক ঋণ হিসাব লিখবো, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে প্রতিষ্ঠানের প্রয়োজনের জন্য কোনো ঋণ গ্রহণ করলে এটা ঋণ উল্লেখ থাকবে। হ্যাঁ, বিনিয়োগ ঠিক একই। প্রতিষ্ঠানে অলস অর্থ
সাময়িক বা দীর্ঘ মেয়াদের জন্য শেয়ার বা সঞ্চয়পত্র বা প্রাইজ বন্ড ইত্যাদি ক্রয় করলে বিনিয়োগ হিসেবে লিখতে হয়। ঠিক আছে? তাহলে শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড এগুলো যদি ক্রয় করি তাহলে বিনিয়োগ হিসেবে লিখবো। আর যদি এগুলো ভাঙায় ফেলে মানে বিক্রি করে ফেলে তাহলেও বিনিয়োগ হিসেবে লিখবো, সেটা বিনিয়োগ ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ ডেবিট ক্রেডিট বিষয়টা আমরা পরে বুঝবো, তবে বিনিয়োগ একটি সম্পদ। এরপরে আসো বেতন হিসাব। বেতন একটি ব্যয় হিসাব। তো বেতন হিসাব হলো কর্মচারীদের বেতন পরিশোধ হলে বা অপরিশোধিত রয়েছে, এখনো পরিশোধ করা হয়নি। ঠিক আছে? তাহলে সেগুলোকে বেতন হিসাবে লিখতে হবে। তবে হ্যাঁ, এখানে কোনো কর্মচারীর নাম উল্লেখ করা যাবে না। হ্যাঁ, যেমন রহিমকে বেতন পরিশোধ করা হলো, তাহলে রহিমের বেতন হিসাব লেখা যাবে না, শুধুমাত্র বেতন হিসাব লিখতে হবে। মনে থাকবে? কর্মচারীদের নামে কোনো হিসাব খোলা যাবে না। এরপরে মনিহারি হিসাব। মনিহারি হিসাব একটি ব্যয়। মনিহারিকে একটি স্টেশনারি আইটেম বলা হয়। তো মনিহারি কি কি দেখো? কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি যদি ক্রয় করা হয় তাহলে মনিহারি হিসেবে লিপিবদ্ধ করা হয়। কি কি? কাগজ, কালি, পেন্সিল, স্কেল, তারপরে ফাইল, কভার, পিন, ক্লিপ এই জিনিসগুলা। ঠিক আছে? তো এই জিনিসগুলা যদি আমরা ক্রয় করি তাহলে মনিহারি হিসেবে লিখব। আর ক্রয় মানেই তো ব্যয়, তার মানে এটি ব্যয় হিসাব। এরপরে দেখো ভাড়া হিসাব। ভাড়া হিসাবটা কি? ভাড়া হিসাব হলো তোমার অফিসের ভাড়া দিতে হবে, বা তোমার কারখানা বা তোমার শোরুমে এই সমস্ত স্থানে ভাড়া পরিশোধ বা অপরিশোধিত হলে ভাড়া হিসাব লিখতে হয়। প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাবও হতে পারে, যেমন অফিস ভাড়া, কারখানা ভাড়া, এই সমস্ত ভাড়া হতে পারে। ঠিক আছে? এটা লেখা যেতে পারে। বাট বেতনের ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের নাম দেওয়া যাবে না। বাট প্রতিষ্ঠানের প্রয়োজনে অফিসের ভাড়া, কারখানা ভাড়া এগুলো লেখা যেতে পারে। ঠিক আছে? এরপরে পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ হিসাব কখন লিখবো? পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় তা যথাক্রমে আনয়ন এবং পৌঁছানোর জন্য অর্থ ব্যয় করা হলেও পরিবহন হিসাব লিখি। ঠিক আছে? সেটা কি? পণ্য যদি ক্রয় বা আন্তঃপরিবহন হিসাব লিখি, বিক্রয় বা বহি পরিবহন হিসাব লিখি। ঠিক আছে? অর্থাৎ পণ্য যদি ক্রয় করে নিয়ে আসার সময় যে পরিবহন খরচ হয় সেটি হলো ক্রয় পরিবহন খরচ বা আন্তঃপরিবহন খরচ। ঠিক আছে? আবার যেটা পৌঁছায় দেওয়ার জন্য যে পরিবহন খরচটা দেওয়া হয় সেটি হলো বিক্রয় পরিবহন বা বহি পরিবহন। প্রদত্ত সুদ হিসাব। প্রদত্ত সুদ হিসাব হলো ওই যে ঋণ যে নিলাম, ওই ঋণের যে সুদটা দেওয়া হয় সেটাকে প্রদত্ত সুদ হিসাব বলে। আর প্রাপ্ত সুদ হলো এই যে আমরা যে বিনিয়োগ করলাম, বিনিয়োগ থেকে যে লভ্যাংশটা আসে বা ব্যাংকে জমানো অর্থ থেকে যে লভ্যাংশটা আসে সেটি কে প্রাপ্ত সুদ বলা হয়। বিজ্ঞাপন হিসাব কি? বিজ্ঞাপন হিসাব হলো প্রচার প্রচারণার জন্য যে ব্যয়গুলো করা হয়, প্রচার প্রচারণার জন্য যে ব্যয়গুলা করা হয় সেগুলোকে বিজ্ঞাপন হিসাব বলা হয়। বিজ্ঞাপন হিসাব একটি ব্যয়। বিজ্ঞাপন হিসাব ব্যয়, যেমন পোস্টার, ব্যানার, রেডিও, টিভি, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষাতে। ঠিক আছে? বিনামূল্যে পণ্য বিতরণ এটা একটু ভালো করে দেখবা। ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে দেখবা বিজ্ঞাপন হিসাব কি। এরপরে দেখো কুরিন হিসাব। কুরিন হিসাব একটি ব্যয়। কুরিন হিসাব হলো যে অর্থটুকু দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না। দেনাদার তো সেই যাকে যে আমাকে টাকা পরিশোধ করবে। এই দেনাদারের কাছ থেকে যে অর্থটুকু পাওয়া যাবে না সেটি হলো কুরিন হিসাব। মনে থাকবে? কুরিন হিসাব। তাইলে এখানে কুরিন হিসাব হলো দেনাদারের কাছ থেকে বিভিন্ন ভাবে পাওয়া যেতে পারে না। দেনাদার যদি মৃত্যুবরণ করে বা দেউলিয়া হয়ে যায় বা সে ছ্যাচরামি করতেছে, টাকা দিচ্ছে না বা পালায় গেছে, কোনো একটা কারণ হতে পারে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে অংশটুকু পাওয়া যাচ্ছে না সেটি হলো কুরিন হিসাব। এরপরে প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। তাইলে ওই যে প্রদত্ত বাট্টা হলো দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য কিছু ছাড় দিতে হয়। যদি বলা হয় যে তুমি যদি আজকে টাকা পরিশোধ করো, ঠিক আছে, তোমার কাছ থেকে তো 1200 টাকা পাইতাম, তুমি যদি আজকে পরিশোধ করো 1000 টাকা দিলেই হবে, 200 টাকা তোমার জন্য ছাড়। এই 200 টাকা হলো প্রদত্ত বাট্টা। এই প্রদত্ত বাট্টাটা হলো ব্যয়। আবার প্রাপ্ত বাট্টা ঠিক উল্টা, যে তোমার কাছে পাওনাদার, মানে যে তোমার কাছ থেকে টাকা পাবে। ঠিক আছে? সে যদি বলে যে ঠিক আছে তোমার টাকাটা আজকে পরিশোধ করো, তোমার তো কাছ থেকে 1300 টাকা পাই, তুমি আজকে 1000 টাকা পরিশোধ করলে আর 3000 টাকা তোমার 300 টাকা তোমার জন্য ছাড়। এই 300 টাকা হলো প্রাপ্ত বাট্টা। এই প্রাপ্ত বাট্টাটা এটা তোমার জন্য আয়। ঠিক আছে? এরকম।
এরপরে অবচয় হিসাব। অবচয় হিসাব একটা ব্যয়। এই যে স্থায়ী সম্পদ ব্যবহার জনিত কারণে যে মূল্য হ্রাস পায় সেটাকে অবচয় হিসাব বলা হয়। যেমন তুমি একটা চেয়ার গত বছর ৫,০০০ টাকা দিয়ে ক্রয় করেছো, ১ বছর ব্যবহার করে ফেলেছো। ব্যবহার করার কারণে এই চেয়ারটা যদি আজকে বিক্রি করতে যাও, এটা কিন্তু ৫,০০০ টাকায় বিক্রি করতে পারবা না। এটা তোমাকে ৪,০০০ টাকায় বিক্রি করা লাগতে পারে বা ৩,৫০০ টাকায় বিক্রি করা লাগতে পারে। এই যে কম দাম যে অংশটুকু কমে গেল, কেন কমে গেল? এটা তুমি ব্যবহার করেছো, এইজন্য কমে গেছে। তার মানে কি, ব্যবহার করার কারণে যে অংশটুকু কমে যায়, যে মূল্য হ্রাস পায়, যে স্থায়ী সম্পদের মূল্য যে হ্রাস পায়, সেটি হলো অপচয়। এটাকে অপচয় হিসেবে লিখতে হবে। এটি একটি ব্যয় হিসাব। এরপরে বকেয়া খরচ বা প্রাপ্য আয়। বকেয়া খরচ হলো মুনাফা জাতীয় খরচ। বকেয়া মুনাফা জাতীয় আয় অনাদায়ের জন্য পৃথক পৃথক হিসাব করতে হয়। যেমন বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ, অনাদায়ী কমিশন, ঠিক আছে, অনাদায়ী সুদ। এই যে এগুলোকে বকেয়া খরচ। বকেয়া খরচ হলো দায় এবং প্রাপ্য আয় হলো সম্পদ। ঠিক আছে? অগ্রিম খরচ, অগ্রিম আয়। তো এই যে আয় বা ব্যয়ের যে অগ্রিম যেগুলো দেওয়া হয় সেগুলোকে, খরচ যদি অগ্রিম করা হয় সেটাকে অগ্রিম খরচ হিসেবে লিখবো। যেমন বেতন অগ্রিম দিলে অগ্রিম বেতন, স্যালারি, তারপরে বীমা সালামি যদি অগ্রিম দেওয়া হয় তাহলে অগ্রিম বীমা সালামি, ঠিক আছে? অগ্রিম শিক্ষানবিশ সালামি, এগুলো হতে পারে। অগ্রিম উপভাড়া হতে পারে, ঠিক আছে? এগুলো হতে পারে। এগুলো তাহলে অগ্রিম খরচ হলো সম্পদ, অগ্রিম আয় হলো দায়। এরপর মেরামত হিসাব। মেরামত হিসাব হলো স্থায়ী সম্পদ, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি। মেরামতের জন্য সাধারণভাবে মেরামত হিসাবে লিপিবদ্ধ হয়। তবে বড় অঙ্কের মেরামত হলে কিন্তু সেটি এবং ওই মেরামতের কারণে যদি ওই সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাহলে ওটি সম্পদ হিসাবেই লিখতে হবে আবার। অফিস সরঞ্জাম কি কি? অফিস সরঞ্জাম দেখো, কলকব্জা ও যন্ত্রপাতি একটা জিনিস শিখলাম। এখানে অফিস সরঞ্জাম দেখো। অফিস সরঞ্জাম কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার। ঠিক আছে? প্রিন্টারে কালি কিন্তু আবার মণিহারি, হ্যাঁ? প্রিন্টারে কালি কিন্তু টোনার, যেটা মণিহারি। বাট কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, এগুলোকে অফিস সরঞ্জাম হিসাব বলা হয়। এটার জন্য কিন্তু এর পথে আনুষঙ্গিক কিছু খরচও থাকতে পারে। সেই খরচগুলাও এই খরচের সাথে এড করে অফিস সরঞ্জাম হিসেবে লিখতে হবে। অফিস সাপ্লাইজ। সাপ্লাইজ কি? অফিস সরঞ্জাম আর অফিস সাপ্লাইজ এই দুইটার মধ্যে অনেকেই ভুল করে ফেলে একটু। তো অফিস সাপ্লাইজ কি? সাপ্লাইজ হলো ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট ইত্যাদি। ঠিক আছে? যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, এগুলোকে অফিস সাপ্লাইজ বলা হয়। অফিস সাপ্লাইজ আর মণিহারির মধ্যে অনেকে ইয়া করে ফেলে। তাহলে দেখো মণিহারি কি ছিল? মণিহারি আমরা কোথায় রাখলাম? মণিহারি এই যে মণিহারি ছিল কাগজ, কালি, কলম, যেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খরচ তুলনামূলকভাবে কম মণিহারিতেও, অফিস সাপ্লাইসেও। বাট যেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেটি হলো আহ মণিহারি। আর যেটা একটু তুলনামূলকভাবে বেশি সময় যাচ্ছে সেটি হলো অফিস সাপ্লাইস। মনে থাকবে? যেমন ঘড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, বছর থাকতে পারে, ২-৩ বছর। স্টেপলার থাকতে পারে, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এগুলো দীর্ঘদিন থাকে। ঠিক আছে? বাট এগুলো খরচ তুলনামূলকভাবে কম, এটাকে অফিস সাপ্লাইস বলা হয়। অফিস সাপ্লাইস সম্পদ, হ্যাঁ? আর মণিহারি কিন্তু ব্যয়। তো ব্যয় যেগুলো আহ, ১ বছরের নিচের সময়ে শেষ হয়ে যায় সেগুলো ব্যয়, আবার যেটা ১ বছরের বেশি সময় থাকে, দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেগুলো সম্পদ। ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি ৩১টা হিসাব এখানে শিখতে পারলাম। ঠিক আছে? ৩১টা হিসাব শিখে আমরা কিন্তু হিসাব বিজ্ঞানে অনেক কিছু শিখতে পারলাম, যে হিসাবগুলো আমাদের ম্যাথ করার সময় প্র্যাকটিক্যালি দরকার হবে এগুলা। ঠিক আছে? তো আমরা মোটামুটি শিখতে পারলাম। এখন তোমাদের যে কাজটা হবে, তোমরা হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এগুলো ভাগ করবা। ভাগ করে এগুলো থেকে প্রত্যেকটা সম্পদে ৫টা সম্পদের হিসাব নাম লিখবা, ৫টা দায়ের নাম লিখবা, ৫টা মালিকানা সত্ত্ব, ৫টা পারবা না, মালিকানা সত্ত্ব বাদ দাও, ৫টা আয়, ৫টা ব্যয়। এই ৪টা হিসাবে তুমি ৫টা করে হিসাব লিখবা। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ম্যাথ প্র্যাকটিসে যাব। ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে আমরা ম্যাথের জগতে ঢুকবো। আমরা তো বেসিক ক্লাসগুলো অনেকেই শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।